রাত বাজে ১টা থেকে প্রায় ২টার মধ্যে। চারদিকটা অন্ধকারে এসে গেছে। আকাশে অনেক তারা ছোটাছুটি করছে, সাথে চাঁদটাও আজকে অনেক হাসি মুখে তার উজ্জ্বলতা, তার লাবণ্যতা মানুষের সামনে প্রকাশ করছে। পুরো জায়গাটা পিন পিন নীরবতায় বিরাজ করছে। চারদিকটা ঘন কালো আঁধারে ছেয়ে গেছে, তবে পরিবেশটা বেশ জ্যোৎস্না রাত। অনেক দূর পর্যন্ত দেখা যায় সবকিছু। ব্রিজের উপর বসে কালো ব্র্যান্ডের একটা সিগারেট টানছি নিজের আপন সুখে। আশেপাশে তেমন আমার কোনো খেয়ালই নেই। মনের সুখে সিগারেট টানছি আর আকাশের সৌন্দর্য উপভোগ করছি। পৃথিবীটা ছোট হলেও এই পৃথিবীর সৃষ্টিগুলো সত্যি মহান। আল্লাহ তাআলা অনেক অপরূপ করে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি জগতে একটা বিশাল গোলক ধাঁধা। বেশ মনের সুখে সিগারেট টানছি। জানি না আজকে এই সিগারেটটা কি এমন নেশা লাগিয়েছে আমার মনে। সিগারেট টানছি আর পুরোনো দিনের কিছু স্মৃতি মনে করে নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি। নিজের পুরনো স্মৃতিতে বেশ ভালোই ডুব দিয়েছি। এমন সময় শুনতে পাই, ভাই, ওকে তো অনেক অত্যাচার করলাম। প্রায় মাত্রে মাত্রে রক্ত বের করে ফেলেছি, এখনো মরেনি, জীবিত আছে। মেরে ফেলবো নাকি ছেড়ে দিব? হঠাৎ করে এমন কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে হকচকিয়ে উঠলাম। পাশে তাকিয়ে দেখতে পাই আমার দলের সাকিব। সাকিবকে দেখে নিকোটিনের ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে ওকে বললাম, "কি রে, কি হয়েছে? তোদের না বললাম ওকে মারতে মারতে মেরেই ফেলবি?" ভাই, শালাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছি। এখন শুধু তার জীবনটা আছে। সারা শরীর থেকে তাজা রক্ত ঝরে পড়েছে। তাই জিজ্ঞাসা করতে এলাম যে ওকে মেরে ফেলবো নাকি ছেড়ে দেবো। ও, এই কথা। ওর এমন অবস্থা করবে যেন বেঁচে থেকেও বারবার মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে পারে। ভাই, যেমন কি ধরনের শাস্তি দেবো? ওর ২ হাতের ১০ আঙ্গুল সত্তা দিয়ে কেটে ফেলবি, সাথে জিহ্বাটা কেটে ফেলবি। ওকে ভাই, ঠিক আছে। এই বলে সাকিব চলে যায়। সিগারেটটা সবেমাত্র টান দিয়েছি, তখনই পেছন থেকে শুনতে পাই, এই যে হ্যালো, শুনছেন? বিপ্লব অন্যমনস্ক হয়ে সিগারেট টানছিল মনের সুখে। পেছন থেকে মেয়েলি কণ্ঠ শুনতে পায় সে। পেছনে মেয়েটির দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়, কেননা মেয়েটির পরনে আছে পর্দাশীল একটা বোরখা, সম্পূর্ণ মুখটা ঢাকা। বিপ্লব কোনো কথা বলে না। তখন মেয়েটা আবার বলে ওঠে, এই যে হ্যালো, কোন দেশে হারিয়ে গেলেন? হাঁ করে না তাকিয়ে আমি আপনাকে কিছু বলছি, সেটা শুনুন। বিপ্লব মেয়েটির এরকম মধুময় কোকিল ডাকা মিষ্টি কণ্ঠস্বর শুনে হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। বিপ্লব কোনো কথাই বলে না। মেয়েটি আবার বলে ওঠে, আমার সাথে যাবে, খুব কম রেটে কাজ করি, সারা রাত কাটাবেন, শুধু কিছু দিলেই হবে। আপনি কিন্তু আমার ২ নম্বর হতে পারেন, কেননা এই পর্যন্ত আমাকে এখনো কেউ তেমন টাচ করেনি। আপনি চাইলে আমার জীবনে ২ নম্বর হতে পারেন। বিপ্লব মেয়েটির কথায় পুরো থমকে যায়, কেননা বিপ্লব অবাক হয়ে যায় মেয়েটা বলছে কি তাকে। এত সুন্দর, এত মিষ্টি কণ্ঠের সুর, এরকম একটা অপরূপ সুন্দরী মেয়েকে দেখতে কিনা শেষ পর্যন্ত এই নিশিরাতের একটা সুগন্ধীয় পারফিউমের রাত্রি উদযাপনের ভোগের সামগ্রী। বিপ্লব বুঝে যায় মেয়েটি তাকে কি বলছে আর কথায় নিয়ে যেতে বলছে। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো নিশিরাতের সেই নীলপরী, যে কিনা অল্প কিছুর বিনিময়ে রাতের আধারে নিশিরাতে মানুষের কাছে সুখ বিক্রি করে। বিপ্লব এক ঘোর লাগানো মই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটির এবার তার মুখের ওপর থেকে কাপড়টা সরাতে সরাতে বলে ওঠে, কি রে ভাই, তোর সমস্যাটা কি? আমার সাথে কাজ করলে কর, আর না হলে বাদ দে। শুধু শুধু এখানে দাঁড় করিয়ে রাখছিস কেন? তোর যা ভাব দেখে তো মনে হচ্ছে তুই আকাশ থেকে পড়লি। তুই নিজেকে যতটা সরল সাদা ভাবিস, তোকে দেখতেও কিন্তু ততটা সরল সাদা না। আমি তোকে যেটা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আর তোকে দেখে এতটাও সাধু মনে হয় না। তাই কাজ করবে কিনা একটু বলে দে। তুই না করলে তো আমাকে আবার কাউকে ধরতে হবে, না হলে আমার পেট চলবে কি করে? বেঁচে থাকার জন্য তো টাকার প্রয়োজন নাকি? মেয়েটির দিকে এক পলকে তাকিয়ে আছে বিপ্লব, যেন নিজের চোখের পলক ফেলছে না। মেয়েটা নিজের মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে অনেকগুলো ছাড়ি দেয়। কাপড়টা সরিয়ে দেওয়ার সাথে সাথে এক অন্যরকম ঝটকা খায় বিপ্লব।
বিপ্লব অদ্ভুত মায়ায় তাকিয়েছে। অসম্ভব সুন্দর মেয়েটা দেখতে, গালগুলো অসম্ভব ফর্সা, সাদা ধপধপে দুধালতা গায়ের রং। রেগে গেলে যেন গালের দিয়ে টোল পড়ে। চোখগুলো অসম্ভব সুন্দর, এক ঘোর লাগানো মায়ায় ভরা। ঠোঁটগুলোতে যেন অসম্ভব মায়া। ঘন কাজল কালো চুলের কেশে যেন এক অন্যরকম মধুর ঘ্রাণ। মেয়েটা লম্বায় বেশি না, আবার খাটোও না বেশি, মাঝামাঝিতে। তেমন চিকনও না, আবার মোটাও না, মিডিয়াম সাইজের। মেয়েটির এরকম মায়ায় পড়ে গিয়ে নিজের অজান্তেই বিপ্লব বলে ওঠে, হ্যাঁ, নিয়ে যাব। যাব তো। কিরে ভাই, তুই তো আচ্ছা ধরনের মানুষ। এতক্ষণ ভালো মানুষ সাজার অভিনয় করলি, আর এখনো সোজা যেতে রাজি হলি। আচ্ছা যাই হোক, তুই তোর কাজ করবি আর আমি আমার টাকা নিব। সত্যি কথা বলতে তুই দেখতে না অনেক সুন্দর আর স্মার্ট। আর হ্যাঁ, একটা কথা, আমার কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই। তুই যেখানে আমাকে নিয়ে যাবি আমি সেখানে তোর সাথে যাব। আর হ্যাঁ, তুই সারা রাত আমার সাথে কি করবি না করবি সেটা তোর ব্যাপার। সারা রাতের জন্য তুই আমাকে কিনে নিবি। আবার ফজরের আজান দিলে আমি চলে আসব। তুই আর আমাকে আটকাতে পারবি না। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না। আর তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব, যেখানে আমি একাই থাকি। আর হ্যাঁ, সারা রাতের জন্য তোমাকে কত দিতে হবে? দেখ, তুই আমার জীবনের দ্বিতীয় পুরুষ, দেখতে শুনতে অনেক ভালো, তাই তোর জন্য মাত্র সারা রাতের জন্য 5,000 টাকা নেব। সত্যি কথা বলতে আমার জীবনে যে বেটা এসেছিল, ওই বেটা ছিল বুড়া বেটা। আমার মুখে এরকম কথা শুনে ছেলেটি কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি কথা বলতে ছেলেটির দিকে আমিও তাকিয়ে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমার হৃদয়ে। অসম্ভব সুন্দর, যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। কিন্তু সবার ভাগ্যে তো আর প্রেম জোটে না, জোটে না কারো ভালোবাসা। আর ভাগ্যে তো নেই কোনো সংসার। ছেলেটি অনেক স্মার্ট। ছেলেটি আমার দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আচ্ছা, তোমার নামটাই তো আমার জানা হলো না। তুমি কি এসবে পেশাদার? আমার নাম বিপাশা। আর ভাই, তুই তোর কাজ করবি তো কাজ কর, আমার বিষয়ে তোরা তো জানতে হবে না। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমাকে আমি সারা রাতের জন্য কিনে নিলাম। তাই এখন আমি যাই করব এবং যাই করতে বলবো তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ তো ভাই, ঠিক আছে, তুই যে কাজের জন্য আমাকে কিনে নিলি সে কাজ কর, তোকে তো আর আমি বাধা দিচ্ছি না। ওকে, ঠিক আছে, চলো আমার বাংলোতে, তোমাকে নিয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো। এই বলে যখনই ছেলেটার সাথে টাকার বিনিময়ে তার সারা রাতের ক্ষুধা ভোগের পণ্য হতে যাব, তখনই কয়েকটা ছেলের চিৎকার আর একটা ছেলের আর্তনাদ শুনতে পাই। পেছন ঘুরে তাকিয়ে তো অবাক, কেননা পেছনে ঘুরে দেখতে পাই কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে জোরপূর্বকভাবে মারধর করছে। সারা শরীর থেকে তার রক্ত পড়ছে। ছেলেটা বারবার বলছে, ভাই, আমাকে ছেড়ে দাও। আমার পরিবার আছে, মা বাবা, স্ত্রী সন্তান আছে। আমি মরে গেলে তাদেরকে দেখবে কে? আমি আর এরকম কাজ করব না ভাই। ছেলেটির এরকম আর্তনাদ দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখতে পাই ছেলেটি মুচকি মুচকি হাসছে, আর একটা ছেলে সত্তা নিয়ে তার হাতের আঙুলগুলো কাটার চেষ্টা করছে। ছেলেটি বারবার বাধা দিচ্ছে আর বলছে, এবারে অত্যন্ত আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি কথা দিচ্ছি বেঁচে থাকতে আর এরকম খারাপ কাজ করব না। জীবন দিয়ে দেবো তবুও আর খারাপ কাজ করব না। আমাকে একবার বিপ্লব ভাইয়ের সাথে কথা বলতে দাও। আমি ওনার পা ধরে মাফ চাইবো, তবুও আমার স্ত্রী সন্তান মা বাবার জন্য আমার জীবনটা ভিক্ষা দাও। ছেলেটির এরকম আর্তনাতে খানিকটা ভয় পেয়ে যাই আমি। ছেলেগুলো কোনো কথা শুনছে না। ছেলেটির এরকম করুণ অবস্থা দেখে সেখান থেকে একটি ছেলে আমার সামনে আসে আর বলে ওঠে, ভাই ভাই, বেটা অনেক কান্নাকাটি করছে এবং বারবার আপনার সাথে দেখা করতে চাচ্ছে। তার হাতের আঙুলগুলো কাটতে দিচ্ছে না। অনেক ছোটাছুটি আর কান্নাকাটি করছে। কি কি করে বলুন তো সে আপনার সাথে দেখা করতে চায়? ছেলেটার মুখে এরকম কথা শুনে খানিকটা অবাক হই, কেননা ছেলেটা কাকে ভাই বলছে আর কেনই বা বলছে। হঠাৎ করে পেছন থেকে শুনতে পাই, শালা জানোয়ারটাকে এখানেই নিয়ে আয়, ও কি বলতে চায় আমাকে। আমিও একটু দেখি বা শুনি জানোয়ারটাকে। আজকে এতটাই ভয়ঙ্কর শাস্তি দিব যে দ্বিতীয়বার এরকম খারাপ কাজ করার আর সাহস পাবে না। ওকে ভাই। ছেলেটির এরকম কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে থাকা বিপ্লব নামের ছেলেটির দিকে তাকিয়ে অবাক, কেননা সবাই তাকে ভাই বলছে। আমি বুঝতে পারছি না
যে এই ছেলেটি আসলে কে। একদিকে ভয় কাজ করছে, আবার অন্যদিকে হচ্ছেটা কি সেটা জানার জন্য আগ্রহ বাড়ছে। এমন সময় ছেলেটা এসে বলে ওঠে, বিপ্লব ভাই, আমাকে ছেড়ে দাও ভাই, এবার মতো ছেড়ে দাও। আমি আর এরকম খারাপ কাজ করব না। আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, একবার আমাকে এখান থেকে যেতে দাও। ছেলেটি এগুলো বলছে আর বারবার কাঁদছে। বিপ্লব নামের ছেলেটি এক অন্যরকম হাসি দেয়। তার এই হাসিতে লেগে আছে ভয়ঙ্কর কোনো অজানা গল্প কথা। বিপ্লব নামের ছেলেটি এবার একটা হাসি দিয়ে বলে ওঠে, ভাই, তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। তোর এমন অবস্থা করব যাতে তুই দ্বিতীয়বার এই ভুলটা আর না করিস। বিপ্লব নামের ছেলেটা কথাটা বলতে দেরি, কিন্তু সাথে সাথে ছেলেটির দুই হাত কেটে ফেলতে দেরি করে না। তার হাত থেকে তাজা লাল রক্ত মাটিতে গড়গড় করে পড়ছে। হাত কাটার ফলে কিছুটা রক্ত এসে আমার কালো বোরকার উপরে পড়ে। আমি খানিকটা শিহরিত হয়ে উঠলাম, ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম। আমার এরকম অবস্থা দেখে বিপ্লব নামের ছেলেটি আবার বলে ওঠে, শোন, ওকে যেখান থেকে এনেছিল সেখানে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবি। ঠিক আছে ভাই। আর হ্যাঁ, আমি চলে গেলাম। তোরা আজকে নিজেদের গন্তব্যে চলে যাস, আমার বাংলোতে আসবি না। ওকে, ঠিক আছে ভাই। তারপর আমার কথা মতো ওরা সবাই চলে যায়। আমার এরকম ব্যবহার দেখে মেয়েটি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে মেয়েটার মুখ দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে। ফর্সা মুখটা যেন লাল হয়ে গেছে মেয়েটার এরকম অবস্থা দেখে। এবার আমি বলে উঠি, কি হলো? তুমি বলে আমার সাথে যাবে, তো চলো আমার বাংলোতে। সত্যি করে বলুন আপনি কে? আর ওই লোকটার হাত দুটো কেটে ফেললেন কেন? লোকটা কি করেছিল আর আপনি কে? আমি বিপ্লব 420। যেখানে ঠান্ডা সেখানে গরম, আর যেখানে গরম সেখানে ঠান্ডা, তাই তো আমি বিপ্লব 420। মেয়েটা কেমন যেন করে ওঠে। বিপ্লব নামটা শুধু এলাকা নয়, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও শুধু বিপ্লব হলেই চলতো, কিন্তু এখানে বিপ্লব 420। মেয়েটা নামটা শুনেই কয়েকটা ঢোক গিলে নেয়। আমতা আমতা করে বলে ওঠে, দেখুন ভাই, আমি আপনার সাথে যাব না। আপনি অন্য কাউকে দেখেন, আমার টাকার প্রয়োজন নেই। চাচা আপন জীবন বাঁচা, বেঁচে থাকলে কাস্টমারের অভাব হবে না। মেয়েটির মুখে এরকম কথা শুনে বিপ্লব নামের ছেলেটি চোখ মুখ লাল রক্তবর্ণ ধারণ করে, যেন এই মুহূর্তে সে জীবন্ত কাউকে গিলে খাবে। আচমকা মেয়েটা কোনো কিছু বুঝে ওঠার আগে বিপ্লব মেয়েটির হাত চেপে ধরে, হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে ওঠে, এই বিপ্লবের চোখে তুই নেশা আর মায়া লাগিয়ে দিয়ে মাঝপথে রেখে চলে যেতে চাইছিস? ছেলেটির মুখে এরকম কথা শুনে খানিকটা অবাক হই, কারণ আজ পর্যন্ত আমাকে এরকম কথা কেউ বলেনি। এই প্রথম এই বিপ্লব নামের ছেলেটি বলল। ছেলেটির কথা শুনে খানিকটা বিচলিত হয়ে যাই, তাই বলে উঠি, আপনি কি বলতে চান? আমি কেন আপনার চোখে নেশা আর মায়া লাগাবো? তোকে আমি কোথাও যেতে দেব না। তোকে আমি সারাটা জীবন আমার সাথেই রাখবো, আমার কাছে রাখবো। বলে ছেলেটি আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে কোলে করে তুলে নেয়। বারবার ছোটার জন্য ছটফট করছি, কোনো মতেই ছাড়ছে না আমাকে। এক পর্যায়ে গাড়ির সামনে এনে গাড়িতে বসিয়ে দেয়। তারপর আমার সিট বেল্টটা লাগিয়ে দেয় গাড়ির সাথে। যখন সিট বেল্টটা লাগাচ্ছিল তখন তার গরম নিঃশ্বাস আমার বুকের উপর এসে পড়ছিল, যেন তার গরম নিঃশ্বাস আমার বুকের ভেতরটা তোলপাড় শুরু করে দিয়েছে। অজানা এক অনুভূতি, অজানা এক ভালোবাসা জানান দিচ্ছে। ছেলেটি আবার বলে ওঠে, গাড়িতে যেতে যেতে আমি তোমার জীবনের হিস্ট্রিটা শুনতে চাই। যদি কোনো এদিক ওদিক করেছো তো গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। ছেলেটির মুখে এরকম কথা শুনে খানিকটা বিচলিত হয়ে যায় ভয়ে। কয়েকটা ঢোক গিলে খাই আর মৃদু কণ্ঠে বলে উঠি, আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি জানার আছে? তোমার নাম, তোমার ঠিকানা, তোমার পরিবারে কে কে আছে, আর তুমি এসব কেন করো? ছেলেটির মুখে এরকম কথা শুনে নিজের অজান্তেই দুফোঁটা চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে। কেননা আজ পর্যন্ত আমার জীবনের কাহিনী কেউ শুনতে চায়নি। সবাই নিজের স্বার্থটাকে খুঁজেছে, নিজের স্বার্থটাকে বড় করে দেখেছে, তাদের সুখটাকে। ছেলেটির এরকম অবান্তর প্রশ্ন শুনে হালকা হেসে উত্তর দেই, আমি বিপাশা, পরিবার থেকেও নেই, আর এসব না জানলেই নয়। মানেটা কি? দেখো, তুমি কিন্তু আমার পরিচয় জেনে গেলে, তাই নিজের ভালোটা চাইলে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দেবে।
নইলে তোমার সামনে ওই ছেলেটা যা অবস্থা করেছে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা তোমার সাথে করব। কথা বলতে বলতে তারা কিছু সময়ের মধ্যেই বিশাল বহুল বিলাসিতাময় বাংলো বাড়িতে চলে আসে। চারপাশটা অপরূপ সুন্দর করে সাজিয়েছে। চারদিকটায় নানান রকমের বাতি জ্বলছে, অন্ধকারে ছিটে ফোঁটাও নেই। সত্যি পরিবেশটা যদি কোনো অসুস্থ মানুষ থেকে থাকে তাহলে এমনিতেই সুস্থ হয়ে যাবে। বাংলো বাড়ির সামনে এসে গাড়িটি ব্রেক করে বিপ্লব, তারপর গাড়ি থেকে নামে। গাড়ির ভেতরে থেকে বিপাশাও নামে। বিপাশা বাড়িটাকে দেখতে থাকে হা করে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে আর মনে মনে ভাবছে, হায় আল্লাহ, এত বড় বাড়ি আর এই ছেলেটা কিনা শেষ পর্যন্ত এরকম সন্ত্রাসী হয়েছে। জানি না বাবা, বড় লোকদের সব বড় বড় কাজ কারবারি, বড় লোকের ছেলেগুলো হয়তো এমনই হয়। বিপাশাকে হা করে তাকিয়ে থাকতে দেখে খানিকটা মুচকি হাসি দেয় বিপ্লব। তারপর বিপ্লব বিপাশার পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, হুম, হা করে না দেখে ভেতরে যাওয়া যাক, কেননা কিছুদিন পরে তো এসব তোমারই হবে। ছেলেটির মুখে এইরকম কথা শুনে খানিকটা অবাক হই, কেননা কয়েকদিন পর সব কিছু আমার হবে মানেটা বুঝলাম না। তারপর ছেলেটি আমাকে কোনো কিছু প্রশ্ন করার সুযোগ না দিয়ে আমার হাতটা টেনে ধরে ভেতরে নিয়ে যায়। আর বাংলো বাড়ির বাইরেটা দেখতে যেমন, তার থেকেও হাজার গুণ দেখতে ভেতরটা সুন্দর, অপরূপ সুন্দর করে সাজিয়েছে বাড়িটাকে। বড় লোকেরা এমনই হয়, কত মানুষ না খেয়ে নিজেদের জীবনটাকে বাজে রেখে লড়াই করছে এই পৃথিবীর সাথে, আর বড়লোকগুলো অপচয় করছে সম্পদের। বাড়িটাকে অনেক ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। এমন সময় চোখ আটকে যায় একটা সুন্দর রুমের দিকে। রুমটা অনেক সুন্দর, বাড়ির ভেতরে যতগুলো রুম আছে তার থেকেও এই রুমটা অনেক সুন্দর। আমাকে এইভাবে আনমনা থাকতে দেখে ছেলেটি বলে ওঠে, এই যে আমার মায়াবতী, মায়াবী রূপবতী, তোমায় বলছি, হা করে না তাকিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি আমার রুমে গেলাম। বিপ্লবের মুখে এরকম কথা শুনে নিজেকে তৈরি করতে থাকে বিপাশা, কেননা সে নিজে জানে সে আর কিছু মুহূর্ত পর অন্য ভোগের পণ্য হবে। তাই হয়তো বিপ্লব নামের ছেলেটি তাকে রেডি হতে বলেছে। তা না হলে আর কি বা বলবে, সে যা করে তাকে তো সেটাই বলবে। এমন সময় মেয়েটা ছেলেটির দিকে তাকিয়ে দেখতে পায় বিপ্লব সিঁড়ি দিয়ে নেমে আসছে। আর বিপাশা যে রুমটার দিকে তাকিয়েছিল সেই রুমটাই ছিল ছেলেটির, কারণ এই রুমটার থেকেই বের হয়ে আসে বিপ্লব। বিপ্লব বিপাশার সামনে এসে বলে ওঠে, এই নাও, এখানে কালো শাড়িটা আর কিছু গয়না দিয়ে গেলাম, নিজেকে পরিপাটি করে তৈরি হয়ে ডাইনিং টেবিলে আসো। আমি অপেক্ষা করছি, একসাথে খাওয়া দাওয়া করব, তারপর যা হওয়ার তাই হবে। তবে আমি যেটা বলবো সেটা তোমাকে করতেই হবে। এ বলে আমি সেখান থেকে চলে এলাম। জানি না বারবার মেয়েটার ভেতরে কি যেন একটা কাজ করে আমার প্রতি। তাকে দেখলেই জানি না কেন আমার মনের দোটানা শুরু হয়। মেয়েটার চোখে এক অন্যরকম মায়া লেগে আছে, যেন তাকে সারা জীবন আমার কাছে আগলে রাখি। বিপাশাকে সব কিছু দিয়ে আমি নিজের রুমে গেলাম রেডি হতে। আমিও খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিচে ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, এখনো বিপাশা আসেনি। পুরো বাড়িটা আজকে ফাঁকা, কাউকে বাড়ির ভেতর আসতে বলেনি। আমার দলে যতগুলো ছেলে ছিল সবাইকে আজকে আমি তাদের অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে যেতে বলেছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, নিজেকে আর মানাতে পারছি না, তাই এবার নিজেই ওর রুমের সামনে গেলাম। সামনে যেতেই বলে উঠি, এই যে হ্যালো, আর কতক্ষণ সাজুগুজু করতে লাগবে? যেভাবে সাজুগুজু মনে হচ্ছে তোমার আজকে বিয়ে হচ্ছে। দ্রুত আসো, আমি আর নিজেকে সামলাতে পারছি না প্রচুর। বিপ্লবকে বাকি কথাটা বলার সুযোগ না দিয়ে ঘরের ভিতর থেকে বিপাশার মধুমাখা মায়া কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আমি বুঝে গেছি যে আপনার আর তর সইছে না। আমি আসছি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আজকের রাতটা তো আপনার জন্যই, তাই না? তাই একটু সময় দিন আমাকে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। বিপাশার মুখে এইরকম কথা শুনে বিপ্লব খানিকটা মন খারাপ করে ডাইনিং টেবিলে গিয়ে বসে আর সিঁড়ির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে বিপাশা নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিচে নেমে আসে। বিপ্লব সেদিকে তাকিয়ে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা কালো শাড়িতে এক পরীকে দেখছে সে। সিঁড়ি দিয়ে নামছে পুরোটাই ম্যাচিং করা, কানের দুল থেকে শুরু করে পায়ের নখ
পালিশ পর্যন্ত সব ম্যাচিং করা। গায়ের রং সাদা আর কালো ম্যাচিং করা পোশাকে তাকে অপরূপ সুন্দরী লাগছে। বিপাশা ডাইনিং টেবিলের সামনে আসতেই বিপ্লব বলে ওঠে, সত্যি আমি ভাবতে পারিনি যে আমার চয়েস এতটা সুন্দর হতে পারে। সত্যি তোমাকে অপরূপ সুন্দর লাগছে। ছেলেটির মুখে এ কথা শুনে খানিকটা লজ্জা পাই, কেননা আজ পর্যন্ত আমার প্রশংসা কেউই করেনি। আমি দেখতে কেমন সেটাও আমি নিজেও জানি না। আজকে কত বছর পর যে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়েছি সেটাও কল্পনার বাহিরে। ছেলেটি আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এবার বলে উঠি, আমি জানি আমি আপনার রাতের ভোগের পূর্ণ। আমি যেহেতু টাকার বিনিময়ে কাজ করি, সেজন্য আগে আমাকে টাকা দিতে হবে, তারপরে বিলিয়ে দিব আমি নিজেকে আপনার কাছে। সারা রাত আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আমার সাথে, তবে সকাল হওয়ার আগে আমি এখান থেকে বেরিয়ে যাব। বিপাশার মুখে এরকম কথা শুনে মুহূর্তের মধ্যেই বিপ্লবের হাসি মুখটা কালো আধারের চাদরে ছেড়ে যায়। কালো মেঘের আড়ালে ঢেকে যায় তার উজ্জ্বল সুন্দর হাসি মুখটা। সে চেয়েছিল কি আর তার সাথে হলো কি? সে বিপাশাকে সত্যি ভালোবেসে ফেলেছে, তাই সে তাকে প্রপোজ করবে বলে নানানভাবে নানান রকমের সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটাকে। ডাইনিং টেবিলের নিচে রাখা আছে লাল টকটকে সুন্দর সুগন্ধময় গোলাপ ফুলগুলো। কিন্তু বিপাশার মুখে এরকম কথা শুনে রেগে গিয়ে সামনে থাকা কাচের গ্লাসটা দিয়ে চেপে ধরার কারণে ভেঙে যায়, হাত কেটে যায়। এটা দেখে হকচকিয়ে যায় বিপাশা। বিপাশা দ্রুত চেয়ার থেকে উঠে গিয়ে বিপ্লবের হাতটা চেপে ধরে আর বলে ওঠে, এ কি, এটা আপনি কি করলেন? অনেকটা কেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে আপনার। এখানে ফার্স্ট এড বক্স কোথায় আছে বলুন, আমি দ্রুত নিয়ে আসি। বিপ্লব হঠাৎ করে চেয়ারটাকে পেছনে লাথি মেরে ফেলে দিয়ে বিপাশার চুলির মুঠো ধরে নিজের মুখটাকে বিপাশার মুখের সামনে এনে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তুই আমার মনের মধ্যে লুকিয়ে থাকা কথাগুলো বুঝলি না, শুধু আমার শরীর থেকে ঝরে পড়া লাল রক্তটাই দেখলি না আমার চোখের মায়াটা, বুঝলি না আমার ভালোবাসাটা। তোর খুব শখ না টাকার বিনিময়ে রাত কাটানোর? চল, তোকে আজকে সারা রাত সেই সুখটা দেব। এখানে দ্রুত সই কর। ছেলেটির এরকম আচরণে বেশ খানিকটাই ভয় পেয়ে যায় বিপাশা। বিপাশা বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো, ছেলেটা কি সব আবোল তাবোল বলছে। বিপাশা ভয়ে হালকা কণ্ঠে বলে ওঠে, এটা কিসের কাগজ, আর এখানে আমি কেনই বা সই করব? আমি কোনো কাগজে সই করতে পারবো না। দেখ, আমার মাথা গরম করাস না। তোকে যেটা করতে বলছি তুই সেটাই কর। কিসের কাগজ? কোন কাগজ? সেটা তো না জানলেও চলবে। যদি কোনো বাড়াবাড়ি করেছিস তো এখানে তোকে মেরে ফেলে পুঁতে দেব। ছেলেটির মুখে এরকম কথা শুনে ভয় আর কিছু জিজ্ঞেস না করে কাগজের মধ্যে সই করে দেই। সই করে দেওয়ার সাথে সাথে ছেলেটি কাগজটা আমার হাত থেকে নিয়ে নেয় আর আমাকে সে অবস্থায় কোলে করে নিয়ে আসে, সেই সুন্দর রুমটাতে নিয়ে আসে। এখানে এখনো তার হাত থেকে রক্ত পড়ছে। তারপরে আমাকে খাটের মধ্যে এনে ফেলে দেয় ধপ করে। এটা তো খাট নয়, যেন তুলাময় এক কারখানা, অনেক নরম আর সুন্দর। ছেলেটির তাজা লাল রক্তে যেন সাদা ফ্লোরটা রঙিন হয়ে উঠেছে। এটা দেখে আমার কালো শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে তার হাতে বেঁধে দেই জোর করে, আর বলে উঠি, দেখেন আপনি কিন্তু আমার সাথে অধিকার কাটাচ্ছেন। আমি কিন্তু আপনার বউ নই যে আপনার সব অত্যাচার সহ্য করব, তাই আমার উপর আপনার অধিকার খাটাবেন না। তাই নাকি? আমি তোমার উপর অধিকার খাটাতে পারবো না? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কে। আমি চাইলে শুধু তোমাকে নয়, তোমার মতো অনেক মেয়েকে এখানে এনে ফেলতে পারি। কিন্তু এই বিপ্লব সেরকম না। বিপ্লব এমন একজন যে কিনা হাজার মেয়েকে দেখলেও পাত্তা দেয় না। বিপ্লবের জন্য মেয়েরা লাইন ধরে থাকে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। আর এই বিপ্লব নিজে থেকে তোমার কাছে এসেছে, আর তুমি কিনা অধিকার দেখেছ। তবে নাও, আমার কতটুকু অধিকার আমি বুঝিয়ে দিচ্ছি। এই বলে ছেলেটি আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আমার উপর উঠে পড়ে ধীরে ধীরে আমার শরীর থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলতে শুরু করে। এই দৃশ্য দেখে আমার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে, কেননা পুরো খাটটাকে বাসর ঘরের মতো সাজিয়েছে অনেক সুন্দর করে। আজ যদি আমার জীবনটাও সুন্দর হতো, তাহলে এমন করে হয়তো আমার বাসর ঘরটাও সাজানো হতো। কিন্তু এত কিন্তু এত স্বপ্নই থেকে গেল। আমি তো সেই নিশিরাতের পরী। আমার জীবনে কি আর সুখ আছে? আমার সাথে কি হচ্ছে সেদিকে খেয়ালই নেই। একের পর এক অত্যাচার করে চলেছে আমার প্রতি।
সে নিজের মতো করে নিজের কাজ করে চলেছে। সারা শরীরে আমার আঁচড়ের দাগ আর কামড়ের দাগ। কোনো কোনো জায়গায় এতই জোরে আঁচড় করেছে যেন সেখান থেকে গোস্তটা উঠে গেছে। প্রায় টানা 4 ঘন্টা অত্যাচার সহ্য করার পরে কখন যে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো খেয়াল নেই। ভোর 5টা বাজে। পাখির গুনগান, সূর্যের মিষ্টি হাসি, প্রকৃতির মৃদু বাতাস মুহূর্তের মধ্যে যেন অস্থির মনটাকে শান্ত করে তোলে। যখনই বিছানা থেকে উঠতে যাব তখনই দেখতে পাই সারা রাত আমার সাথে অত্যাচার করার পরে আমার উপরেই ঘুমিয়ে রয়েছে ছেলেটি। ওকে সরিয়ে দিয়ে কাপড়গুলো ঠিকঠাক করে যখনই উঠতে যাব তখনই পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করি। মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় রাতের দৃশ্যগুলো। মনে পড়তেই চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। বিছানা থেকে উঠে দেখে তো আমার চোখ অবাকের চরম পর্যায়ে, কেননা বিছানার সাদা চাদরটা লাল রক্তে ছেয়ে গেছে। এটা দেখে নিজের প্রতি নিজেরই এখন ঘৃণা লাগছে। মানুষ বেঁচে থাকার কতই না কি করে, আর মানুষ ক্ষুধার জন্য অমানুষ হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, পাগুলোতে প্রচণ্ড রকমের ব্যথা করছে। যখনই ঘরের দরজা খুলে বাইরে যেতে যাব তখনই পেছন থেকে হাতে হ্যাচকা টান দেওয়ার কারণে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখতে পাই আমার সামনে স্বয়ং ছেলেটি দাঁড়িয়ে আছে। তাকে দেখে খানিকটা লজ্জা পাই। তবুও কি চাই আপনার? আপনার যেটা চাওয়ার ছিল সেটা তো আপনি পেয়ে গেছেন। আর আপনার সাথে আমার কথা ছিল সেটা হয়ে গেছে। সকাল হয়ে গেছে, এখন আমাকে চলে যেতে হবে। মেয়েদের মুখে এরকম কথা শুনে ভীষণ রকমের রেগে যায় আবারও বিপ্লব। বিপ্লব নিজের রাগটাকে কন্ট্রোল করে নিজের অশান্ত মনটাকে শান্ত করে শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এবারও বলেছি, এখানে এসেছো মানে আর যাওয়ার চেষ্টা করো না। তোমার যত টাকার প্রয়োজন হয় তত টাকাই নিও, তবু আমার এখানে তোমাকে থাকতে হবে। যদি এরপরও কথা বলো তাহলে এখানে মেরে ফেলে বাগান বাড়িতে পুঁতে দেব, কেননা আমি যা চাই তাই পাই। আজ অবধি আমি পাইনি এমন কোনো কিছুই হয়নি। আমি তোমাকে সারা জীবন আমার কাছেই রেখে দেব, তাই বাইরে যাওয়ার চেষ্টা করিও না। আমি খাবার অর্ডার করছি, দুজনে মিলে খাবো। তারপর আর বিপাশাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে কোলে করে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে বসিয়ে দেই, আর মুচকি হেসে বলে দেই, তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমার মাত্র ফ্রেশ হতে কয়েক মিনিট লাগবে। ফ্রেশ হয়ে এসে দুজনে খাবার খাবো। তার আগে যদি এখান থেকে সরেছো তো তাহলে তোমার কপালে দুঃখ আছে। ও হ্যাঁ, তবে পুরো বাড়িটাকে তুমি ঘুরে দেখতে পারো। এই বলে আমি ফ্রেশ হতে চলে এলাম। কিছুক্ষণের মধ্যে এই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর বিপাশার কাছে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আরও অবাক করা বিষয়, সেখানে সে আমাকে ছাড়াই খেতে বসেছে। কেননা আমি যাওয়ার সময় খাবার অর্ডার করেছিলাম, আর খাবার আসার সাথে সাথে ও আমাকে রেখে খেতে শুরু করেছে। এটা দেখে মাথা গেল আমার বিগড়ে। তাই ওখানে গিয়ে বলে উঠলাম, এটা কি হলো? আমাকে রেখে খাওয়া শুরু করলে কেন তুমি? এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মানেটা কি ভাই? ক্ষুধা পেয়েছিল, খেয়ে নিয়েছি। কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। সারা রাত এমনিই শরীরে প্রচন্ড ব্যথা আর ক্ষুধার যন্ত্রণায় মরে মরে যায় অবস্থা। আবার কারোর জন্য অপেক্ষা করা, সেটা তো জন্মের জন্য আমার আখেরই খাওয়া হতো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে। আর হ্যাঁ, এই বাসাতেই থাকবে। আমি ভার্সিটি থেকে এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব। মানে কি? এখানে কি আমি একাই থাকবো নাকি এতক্ষণ? আর আমি এখানে থাকবোই বা কেন? কে হন আপনি আমার? তোমার কি হয় সেটা না হয় কিছুদিন পরেই জানতে পারবে। আপাতত আমার শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকতে হবে। বিপাশা আর কোনো কথা না বলে নিজের প্লেট থেকে নিজের খাবার খাচ্ছিল। এমন সময় বিপ্লব বিপাশার হাতে থাকা ভাতের লোকমা নিজেই খেয়ে ফেলে। বিপাশা খানিকটা ভয় পেয়ে যায় এমন হওয়াতে। তারপর বিপ্লব নিজের চেয়ার থেকে উঠে গিয়ে বিপাশাকে চেয়ার থেকে তুলে সেই জায়গায় বসে আর বিপাশাকে নিজের কোলের ওপর বসিয়ে বলে ওঠে, এখন ঠিক, এখন তুমি আদর করে খাইয়ে দিতে পারো। হচ্ছেটা কি বলেন তো? আপনার সাথে কিন্তু আমার সারা রাত চুক্তি হয়েছিল। সেখানে আপনি আমাকে সারা জীবনের জন্য রেখে দিতে চান? আপনি তো ভুলে যাচ্ছেন আমি একটা বাকি কথাটা আর বলতে দেয় না বিপ্লব। তার আগে বিপ্লব তার 2 ঠোঁটে 4 ঠোঁটে রূপান্তরিত করে। বেশ কিছু সময় নীরবতায় ছেয়ে যায়। পাগলের মতো বিপাশাকে জড়িয়ে ধরে বিপ্লব তার ঠোঁটের মিষ্টি স্বাদ উপভোগ করতে থাকে।
প্রায় কিছু সময় এইভাবেই কেটে যায়। তারপর বিপ্লব নিজে থেকেই ছেড়ে দেয় বিপাশাকে, জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি আগেও বলেছি এখান থেকে আমি কোথাও যেতে দিচ্ছি না। আর তুমি যাই হও না কেন আমার তাতে যায় আসে না। তোমাকে আমি আমার করে নিব। পুরো পৃথিবী একদিকে যদি চলে যায় তবু আমি তোমার হাতটা ছাড়বো না। আর নিজেকে যদি কখনো ওইসবের মধ্যে নিয়ে গেছো তো আমার খারাপ রূপটা তুমি দেখবে। কেন বলবো না? যেটা সত্যি সেটা বলতে লজ্জা কিসের? আর আপনি আপনার এত সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করবেন কেন? আমার মতো একটা নষ্ট মেয়ের জন্য কেন শুধু শুধু আমায় আপনার প্রতি আর আপনি আমার প্রতি মায়ায় ফেলছেন বা পড়ছেন? সত্যি কথা বলতে তো তোমাকে প্রথম দেখাই ভালো লেগেছিল, যখন তোমাকে শুধু চেহারায় নয় বরং ওই দুই চোখে দেখেছিলাম। যখন তুমি বোরকা পরেছিলে তখনই তোমার ওই দুই চোখের মায়া আমি পড়ে গিয়েছি। আমি বিপ্লব, ভার্সিটিতে হাজারো মেয়ে আমার কাছে আসার চেষ্টা করে, কাউকে সময় দেই না, কিন্তু আমি নিজে থেকে তোমার হাতটা ধরেছি। তুমি যাই হও না কেন আমি তোমার হাতটা ধরে আমার এই রাজপ্রাসাদের রানী করে রাখবো। আমাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। খুঁজে বের করে কিন্তু অনেক অত্যাচার করব আমি। যতক্ষণ না ভার্সিটি থেকে আসছি ততক্ষণ এখানে থাকবে। কিন্তু আমি এখানে। হ্যাঁ, তুমি এখানে একা থাকবে না, আমি সাকিব আর সাব্বিরের বউকে এখানে নিয়ে আসতে বলেছি। ওদের দুজনের সাথে তুমি গল্প করবে, রাতে এসে তোমার পরিচয় জানবো আমি। এই বলে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে বিপ্লব গাড়ি নিয়ে। কলেজের গেটে যেতে না যেতেই বিপ্লবকে দেখে কেউ কেউ নিজেদের রাস্তা আর কেউ কেউ বিপ্লবের কাছে এগিয়ে আসে, কেননা সবাই জানে এই বিপ্লব কতটা ডেঞ্জারাস জিনিস। কলেজের মধ্যে দুইটা দল আছে রাজনীতির, একটা সুজনের আর একটা হচ্ছে বিপ্লবের। বিপ্লব আর সুজনের মধ্যে প্রায় ঝামেলা হয়ে থাকে, অনেক সময় মারপিট হয়ে থাকে। গাড়ি পার্কিং করে ক্যাম্পাসের একটা টেবিলে বসে পড়ে। সেখানে চলে আসে সাব্বির আর সাকিব। তারা আসতে না আসতেই সাব্বির আর আশিক বলে ওঠে, ভাই, সিমরাকে পাঠিয়ে দিয়েছি ভাবির কাছে, যাতে ভাবির সাথে গল্প করে আর ভাবির একা না মনে হয়। হ্যাঁ ভাই, পায়েল ও শিমলার সাথে চলে গেছে। ওরা ওখানেই থাকবে। আমার যাওয়ার পর ওদেরকে নিয়ে আসবো। খুব ভালো করেছিস। এই সুজনের হিস্ট্রিটা বের করে কথায় কি করছে দ্রুত আমাকে জানা। ওকে ভাই। তারপর বিপ্লবের কথা মতো তার দলের ছেলেপুলেকে ফোন করে দিয়ে বলে দেয় যেন সব জায়গাতে কাজে লেগে পড়ে। কথায় কি খারাপ কাজ হচ্ছে না হচ্ছে সব খবর এনে দেয় বিপ্লবকে। বিপ্লব অনেক ভয়ানক ছেলে। বিপ্লব আড়ালে প্রকাশে অনেক জায়গাতেই মার্ডার করে, অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে। সামনে পেছনে কে আছে কাউকে দেখার সময় নেই তার। মূল কথা, ধরবে, মারবে, কাটবে আর চিরবে। অন্যায় আছে যেখানে বিপ্লব আছে সেখানে, অন্যায় নেই যেখানে বিপ্লবকে পাওয়া যায় না সেখানে। অনেক জায়গাতে অনেকভাবে অনেক জনকেই মার্ডার করেছে বিপ্লব। এই তো কিছুদিন হলো থানার ভেতরে 3 জনকেই মার্ডার করে এসেছে। চলুন তাহলে কিভাবে মার্ডার করলো, কেনই বা মার্ডার করলো, সবটা আপনাদের ভাবনা জগৎ থেকে ঘুরিয়ে আনি। বাবা মায়ের প্রথম সন্তান এবং বড় সন্তান বিপ্লব। বাবা ইঞ্জিনিয়ার, মা ডাক্তার। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুই অভাব নেই তাদের। ছোট বোন মরিয়ম, মরিয়ম কলেজে পড়তো। হাসি খুশি একটা পরিবার বিপ্লব। তার বোনের আর পরিবারের কারো কথা ফেলতে পারে না। প্রতিদিনের মতো তার বোন কলেজ যায়। বাড়ি থেকে কলেজ 5 মিনিটের রাস্তা হওয়ায় পায়ে হেঁটে যেত। সাথে তার 3 বান্ধবীও নিয়ে। তার পাশের কলেজে পড়তো বিপ্লব। লেখাপড়ার পাশাপাশি বাবা মায়ের টাকা সম্পদ থাকায় সে ছোট্ট থেকে মাস্তানি করতে বেশ ভালোবাসে। তাকে শহরের আনাচে কানাচে সবাই চেনে বিপ্লব 420 নামে। 420 নাম শুনলেই যেন মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। বড় বড় এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ডিসি, এমপি, কমিশনার, র্যাব, সিআইডি সবাই তাকে জমের মতো ভয় করে। কেননা সবাই জানে বিপ্লব কখন কি করে বসে আর কখন কি করে সে নিজেই জানে না। এমনকি বিপ্লবের বাবা মা ও তার বোনও জানে যে বিপ্লব একজন বিশাল বহু বড় মাপের মাস্তান। এই জন্য তার বাবা মা থাকে কখনো বকাঝকা করে না। ছোটকাল থেকেই সে অনেক মারপিট করত। ছোটবেলায় সে একবার শিক্ষকের হাতই ভেঙে দিয়েছিল, কেননা ওই শিক্ষক তার সরকারি শিক্ষিকার সাথে নোংরা কাজে লিপ্ত ছিল। ধীরে ধীরে বড় হয়ে ওঠে বিপ্লব। প্রতিদিনের মতো মরিয়ম তার বান্ধবীদের সাথে কলেজে যেত এবং রাস্তায় 3 জন ছেলে তাদেরকে বিরক্ত করত। সেই 3টা ছেলে ছিল বিপ্লবের কলেজের সিনিয়র এবং রাজনীতি মানুষের সাথে জড়িত সম্পর্কিত মানুষ।
তাদের সাপোর্ট নিয়ে নিজেদের জোর খাটাতো অনেক জায়গায়। মরিয়মকে বিরক্ত করতো সবকিছু। মরিয়ম তার মাকে বলে, তার মা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা মা কোনো মতেই বিপ্লবকে জানে না। কেননা বিপ্লব জানে ছেলে তিনটাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। এই জন্যই বিপ্লবকে কোনো কিছু জানায়নি। কিন্তু একদিন মরিয়ম অসুস্থ হয়ে পড়ে, সেই জন্য সে কলেজে যেতে পারেনি। তার তিন বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ছেলেটি বলে ওঠে, কিরে, আজকে তোর আরেকটা বান্ধবী আসেনি? শুধু তোরা তিনজন এসেছিস? কোনো সমস্যা নেই, আপাতত তোদের তিনজনকে নিয়ে যাই, পরে না হয় তোর বান্ধবীকে আমরা তিনজন একাই নিয়ে যাব। আমরা তিনজন, তোরা তিনজন, খেলাটা প্রায় বেশ ভালোই জমবে। তাদের তিনজনের এরকম প্রতিদিন খারাপ কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায় জুই, জিম, কাজল। জুই তাদের এরকম নোংরা কথা সহ্য করতে না পেরে পরপর তাদের তিনজনের গালে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় খেয়ে ছেলেগুলো লজ্জা পেয়ে যায় এবং রেগে নিজেদের শরীর ফেটে যাচ্ছে। চিৎকার করে ছেলেটি বলে ওঠে, শালি, তোর এত বড় সাহস, তুই আমাদের থাপ্পড় দিস? তোর আজকে এমন অবস্থা করব যা তুই নিজে দেখতে ভয় পাবি, আর না অন্যকে দেখাতে পারবি। এরপরে ছেলেটি কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি জুই নামের মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। সাথে সাথে জুই নামের মেয়েটির মুখটা পুড়ে গিয়ে ঝলসে যায়। চিৎকার করতে করতে সেখানেই পড়ে যায়। তারপর সে তিনজন ছেলে কাজল ও জিমকে তুলে নিয়ে গাড়িতে করে চলে যায় জঙ্গলের উদ্দেশ্যে। এদিকে জুই নামের মেয়েটি চিৎকার করছে। মেয়েটির চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকগুলো সেখানে দৌড়ে আসে। মেয়েটির এরকম করুণ অবস্থা দেখে দ্রুত ফোন করা হয় হসপিটালে। দ্রুত হসপিটাল থেকে গাড়ি নিয়ে আসে আর জুইকে এমার্জেন্সি ঢাকা রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আইসিইউর ভেতরে নিয়ে যায়। অপারেশন করার পর মুখটা সম্পূর্ণ ঠিক না হলেও খানিকটা ঠিক হয়ে যায়, কেননা সময় মতো আসাতে পুরো মুখটা বেঁচে যায়। পুলিশ তদন্ত করতে আসে। তারপর জুই বলে ওঠে, স্যার, ওরা তিনজন ছিল। আমরা প্রতিদিন কলেজে যাওয়ার সময় আমাদের ডিস্টার্ব করতো, আমাদের খারাপ খারাপ কথা বলতো, অনেক নোংরা ভাষায় ইঙ্গিত করতো। প্রতিদিন এসব করাতে আমরা আর সহ্য করতে না পারায় আমি ওদের তিনজনকে কয়েকটা থাপ্পড় দেই। তারপর তারা আমাকে গালি দিয়ে হঠাৎ করে আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। আর তারপর আমার আর কোনো কিছুই দেখা হয়নি, শুধু এটুকু শুনেছিলাম তারা তিনজন জিম আর কাজলকে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আমরা অপরাধীকে অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি দেব। আইন সবার জন্য সমান। আপনাদের ন্যায্য বিচার পাইয়ে দেব আমরা। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে ওদের দুজনকে কোথায় নিয়ে যেতে পারে? না, আসলে আমি সেটা সঠিকভাবে বলতে পারবো না। তবে তাদের দুজনকে নিয়ে যাওয়ার সময় ওই মাস্তানটা বলছিল জঙ্গলের দিকে নিয়ে যাবে, কেননা জঙ্গলটা পুরো ফাঁকা, সেখানে তাদের চিৎকার মানুষের কানে পৌঁছাবে না। জঙ্গলে নিয়ে যাবে? এ শহরে শুধুমাত্র একটা জঙ্গলই আছে, আর এই জঙ্গল ছাড়া যদি অন্য কোনো জঙ্গলে যায় তাহলে পুরো 2 দিন লাগবে। আমার মনে হয় ওরা আমাদের পাশের জঙ্গলেই গেছে। হতে পারে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না হাবিব, দ্রুত আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট অ্যান্ড স্পেশাল পুলিশ ফোর্স পাঠিয়ে দাও জঙ্গলের ভেতরে। আর তুমিও গাড়ি বের করো, আমরা রওনা দেব। তারপর পুলিশ আর সেখানে এক মুহূর্ত দেরি না করে দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আবার সেই ছেলেটি জঙ্গলে নিয়ে গিয়ে ছুঁড়ে মারে তাদের দুইজনকে। পুরো জঙ্গলটা ফাঁকা। পুরো জঙ্গলটিতে পিনপত নীরবতা বিরাজ করছে। পরিবেশটা এখন এক অন্যরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছেলেটি বলে ওঠে, তোদের খুব দেমাগ না? আজকে তোদের দেমাগ ভেঙে ফেলবো। আজকে তোদের সাথে যেটা করব সেটা তোরা ভাবতেও পারবি না। এই, তোরা দুজন ধর, আমি প্রথম কাজ করি। এই বলে ছেলেটি কাজল নামের মেয়েটির সবকিছু খুলে ফেলে দেয়। তারপর ঝাঁপিয়ে পড়ে তার উপরে। খুলবে খুলবে খুবলে খুবলে খেতে থাকে তিনজন মিলে তাদের দুজনকে। সারা শরীরটা রক্তে রক্তাক্ত করে ফেলেছে। শরীরে অনেক জায়গায় কাপড় দিয়েছে আর নখের আঁচড়। ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। বেশিরভাগ কামড় দিয়েছে, অনেক জায়গা থেকে গড় গড় করে তাজা লাল রক্ত বেরোচ্ছে। পুরো জায়গাটা রক্তে ছেয়ে গেছে। মেয়েগুলো বেঁচে থেকেও মৃত্যু হয়ে আছে, শুধু জীবনটা তো থুকফুক করছে। তিনজনের অত্যাচারে মেয়েগুলোর মৃত অবস্থা। এমন সময় ছেলেটি বলে ওঠে, তোদের সৌন্দর্যের খুব অহংকার ছিল না? দেখ, এখন তোদের দিকে কেউ তাকাবে না, কারণ তোদের সর্বস্বটা আমরা খেয়ে ফেললাম। কিন্তু তোদের সেটাও রাখবো না যেটা কেউ কেটে ফেলবো।
কথাগুলো বলে ছেলেগুলো মেয়েগুলোর লজ্জাস্থানগুলো নষ্ট করে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যেতে গেলে পুলিশ সেখানে পৌঁছে যায়। চারদিক দিয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং সেখানে গ্রেপ্তার করে দ্রুত মেয়েগুলোকে নিরাপত্তা দিয়ে হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। পুরো হসপিটালে কান্নার রোল পড়ে গেছে। পরিবারের সবাই এসেছে। তার ছেলে তিনটাকে জেলের ভেতরে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে জুই তার বাবা মা চলে আসে। দুইটা বান্ধবীদের এরকম করুণ অবস্থার কথা শুনে কেঁদে ফেলে আর দ্রুত তার ভাইকে ফোন করে। বিপ্লব খবর পাওয়ার সাথে সাথে সেখানে চলে আসে। তারপর জুই এক এক করে সব ঘটনা খুলে বলে। জুইয়ের মুখে সব কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়, মাথার রক্ত পায়ে চলে আসে। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সন্ধ্যায় অপেক্ষা করতে থাকে। চারিদিকে থই থই করে বৃষ্টি পড়ছে। এমন সময় বিপ্লব বলে ওঠে, তোরা কোথায়? সবকিছু রেডি করে থানার চারদিকটা ঘিরে ফেল, আর আমার সবকিছু নিয়ে আয়, তিনজনের গলা কাটবো। কিন্তু ভাই এত রাতে আর বৃষ্টি পড়ছে, তাছাড়া থানার ভিতরেই বা কেন? আমি প্রশ্ন করাকে ভালোবাসি না, কাজ করাকে ভালোবাসি। অপরাধী বেরিয়ে যাওয়ার আগে তার অপরাধের শাস্তি দিব আমি। ভাই, আপনার কথা মতো আমাদের ছেলে পেলে অলরেডি ঘেরাও করে ফেলেছে, শুধু আপনি গেলেই হবে। ওকে। তারপর 30টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। চারিদিকে খুব বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে কোনো কিছু শোনা যায় না বা দেখা যায় না। পরপর থানার সামনে 30টা গাড়ি এসে থামে। মাথার উপরে ছাতা ধরে আছে সাকিব। তার প্রোটেকশন নিয়েই যাচ্ছে সাব্বির। থানার ভেতরে আসতেই সাব্বির বলে ওঠে, এই বেটা কনস্টেবল, কোনো কথা নেই, বিপ্লব ভাই এসেছে, 420। কনস্টেবলগুলো ভয়ে সেখান থেকে সরে যায়। থানার ভেতরে ওসি পায়ের ওপর পা দিয়ে বসে আছে। হঠাৎ করে থানার ভেতরে এতগুলো লোক দেখে চমকে যায় ওসি। ওসি বলে ওঠে, কে রে ভাই আপনি, আর এখানে কি চাই? তিনজনের জীবন। শালা ওসি, ওখানে চুপচাপ বসে থাক। বিপ্লব ভাই আসছে, বিপ্লব 420। ওসি ভয়ে কোনো কথা বলে না, চুপচাপ থানার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। বিপ্লবকে কেউ চিনতে পারে না। বিপ্লবের মুখে আছে রুমাল বাঁধা, মাথায় টুপি, পরনে কালো জ্যাকেট, কালো স্যুট, কালো বুট। থানার দরজা ভেঙে ফেলে। তারপর ভেতরে প্রবেশ করে পেছন থেকে একটা চেয়ার এনে দেয় বিপ্লবকে। বিপ্লব চেয়ারের উপরে বসে পরে প্রায় 10টা প্লেট বের করে, সাথে আছে নুন, মরিচ আর পেঁয়াজ। এগুলো দেখে ছেলেটি বলে ওঠে, কিরে, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তুই ভাবলি কি করে তোর এসব দেখে আমি ভয় পেয়ে যাব? নিজের ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা। এই ওসি, তুই কি করছিস রে? তোর সামনে সব করছি আর তুই দেখছিস? এখান থেকে বের হয়ে তোকে দেখে নেবো শালা। ছেলেটাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বিদ্যুতের গতিতে ছেলেটার দুই ঠোঁট কেটে ফেলে। হঠাৎ এমন হাওয়াতে ভেতরে থাকা পুলিশগুলো, আসামিগুলো সবাই ভয়ে কেঁপে ওঠে। গড়গড় করে রক্ত বের হতে থাকে। তারপর কেউ কোনো কিছু বোঝে ওঠার আগেই হাতে একটা ব্লেড দিয়ে ছেলেটার প্রথম পুরুষ অঙ্গটা ধরে কুচি কুচি করে কেটে ফেলে। ছেলেটা গরুর মতো চিৎকার করছে। ছেলেটির এরকম অবস্থা দেখে বাকি দুইজন ভয়ে সেখান থেকে কয়েক হাত পিছিয়ে যায়। বাম হাতের 5টা আঙুল কুচি কুচি করে সেখানে কেটে ফেলে ব্লেড দিয়ে। ছেলেটি শুধু চিৎকার করছে, কেউ এগিয়ে আসে না এবং তার চিৎকার বাইরে যায় না। চারিদিকে বৃষ্টি পড়ছে, আষাঢ় শ্রাবণের তুল কালাম কাণ্ড বাঁধিয়ে। ছেলেটির এইরকম ভয়াবহ অবস্থা দেখে ওসি সহ কনস্টেবলগুলো থরথর করে কাঁপতে শুরু করে। ছেলেটির আর্তনাদ যেন পুরো থানাকে কাঁপিয়ে চলেছে। ছেলেটি কোনো কিছু বলতে পারে না, কেননা তার দুই ঠোঁট কেটে ফেলেছে অনেক আগে। ডান হাতটা ধরে একের পর এক হাতুড়ি দিয়ে তার আঙুলগুলোকে মারতে থাকে। মারতে মারতে প্রায় হাতের আঙুলগুলো থেতলিয়ে ফেলেছে। পুরো হাতটা অকেজো অচল করে দিয়েছে। ছেলেটির এরকম অত্যাচার সহ্য করতে না পেরেই বলে ওঠে, ভাই ভাই, আমাকে মারছো কেন ভাই? আমাকে ছেড়ে দাও ভাই। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে প্রাণে মেরো না। আর অত্যাচার করিও না আমার উপরে, আমি সহ্য করতে পারছি না। জানোয়ার কোথাকার, তোর উপরে কেবল অত্যাচার শুরু করলাম, এখনো তো শেষ করিনি। দেখ তোর সাথে কি কি করি। তোর সাহস হয় কি করে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার বোনদের ডিস্টার্ব করার? একজনের মুখে অ্যাসিড মেরেছিস, দুজনকে রেপ করার পরে তাদের লজ্জাস্থানগুলো অনেক নোংরাভাবে নষ্ট করে দিয়েছিস। তুই ভাবলি কি করে আমি থাকতে এই শহর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবি? এই বলে ছেলেটাকে মারতে মারতে চোখ মুখ কান দিয়ে রক্ত বের করে ফেলেছে। তারপর ছেলেটির চোখগুলো উপড়ে ফেলে। বক্সের ভেতর থেকে অনেকগুলো ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে একের পর এক কাঁদতে থাকে পুরো শরীরটাকে। ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে গেথে গেথে সারা শরীরে অনেক ফুটো সৃষ্টি করে এবং প্রত্যেকটা ইঞ্জেকশনে অনেক বিষাক্ত বিষ ছিল। সাপের টিকটিকি, বিশ্রী পোকা, কাঁকড়া পোকা। ছেলেটি মুহূর্তেই সেখানে ছটফট করতে করতে মারা যায়।
একইভাবে বাকি দুই ছেলের পায়ের ওপরে করাত রাখে। তারপর করাত দিয়ে তাদের দুই পা কেটে ফেলে। ছেলেগুলো চিৎকার করছে, আর্তনাদ তাদের বিপ্লবের কানে যেন পৌঁছাচ্ছেই না। করাত দিয়ে এক এক করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে, যা শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ছেলেগুলো মৃত পাড়ায় বিপ্লব বলে ওঠে। সাকিব সাবির পুরো থানাটাকে ভালো করে পরিষ্কার করে ওসি আর কনস্টেবলদের বুঝিয়ে দিবি, আর আমি চলে গেলাম। তারপর বিপ্লব চলে যায়। সকালে সারা টিভি চ্যানেলে খবরটি ছড়িয়ে পড়ে। চারিদিকে আতঙ্ক আর ভয়ের সৃষ্টি হয়। মেয়েগুলো আর বেশি দিন বাঁচেনি, শুধু জুই বেঁচে আছে। অন্যদিকে সুজয়ের যেসব আড্ডাখানা আছে সবগুলো খবর পেয়ে যায় বিপ্লবের লোকেরা। সাবির ফোন করে বলে ওঠে, ভাই, তার সকল আড্ডাখানার কথা আমি জেনে গেছি। ঢাকা বেলি রোডের ৪ নাম্বার তালায় অনেকগুলো মেয়েকে নিয়ে রাতের আধারে ব্যবসা করে। কোনো মেয়ে ভালো হতে চাইলে নিয়ে আসবি, আর বাকি সবগুলোকে কচু কাটা করবি। এই বলে বিপ্লব বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বিপাশা, পায়েশ, শিমলা তারা তিনজন মিলে গল্প করছে। শিমলা বলে ওঠে, আচ্ছা বিপাশা ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? আপনার আর বিপ্লব ভাইয়ের সাথে কিভাবে দেখা হলো? অনেক রাতে কোনো এক জায়গায় দেখা হয়েছে। তাই? ভাবি, আপনার বাসা কোথায়? আমার বাবার বাসা সিরাজগঞ্জ। আচ্ছা, শিমলা ভাবি এবং বিপাশা ভাবি, তাহলে তোমাদের ডিস্ট্রিক্ট একটাই, শুধু গ্রাম এবং শহরটা আলাদা। সত্যিই তাই। হ্যাঁ, শিমলা ভাবির বাড়িও তো সিরাজগঞ্জে, আর তোমরা একই শহরে থাকো। আমার বাসা ওই শহরেই। তোমাদের বাড়িতে কে কে থাকে শুনি? আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে। আমার বাড়িতেও একাই। আচ্ছা ভাবি, তোমার বাড়িতে কে? আমার পরিবারের কথা জানতে চেও না, কেননা তাদের ছেড়ে অনেক দূরে চলে এসেছি। তাই পরিবার বলতে আমার তেমন কোনো কিছুই নেই। আরও কিছু বলতে যাব তার আগেই দরজা খোলার শব্দ শুনতে পেয়ে সেদিকে তাকিয়ে দেখতে পাই বিপ্লব চলে এসেছে। বিপ্লব আমাদের তিনজনকে একসঙ্গে দেখে বলে ওঠে, ভাবি তোমরা আজকে এখানেই থাকবে, খাওয়া দাওয়া করে এখানেই থেকে যাও। সাকিব সাব্বির চলে আসবে, আর তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে বিপ্লব আমাকে খাবার রেডি করতে বলে চলে যায়। আমিও তার কথা মতো খাবার রেডি করতে চলে গেলাম। তারপর তারা তিনজন মিলে খেতে বসে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় বিপ্লব আমাকে টান দিয়ে তার কোলে বসিয়ে নেয় আর নিজের হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে থাকে। এটা দেখে পায়েল আর শিলমা মুচকি মুচকি হাসছে। আমি লজ্জায় পড়ে যাই, তবুও নিজেকে সামলে নিয়ে খেতে থাকি ওর হাত থেকে। আমি আর খেতে পারছি না দেখে বিপ্লব বলে ওঠে, এখন তুমি আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দিবে। এই বলে আমার পেটে খামচে নেয়। হঠাৎ এমন হওয়াতে খানিকটা চমকে উঠি আর লজ্জায় তাকে খাইয়ে দিতে থাকি। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। আমি কোথায় যাব বুঝতে পারছি না। এমন সময় বিপ্লব বলে ওঠে, কি ভাবছো কোথায় যাবে সেটাই তো? তাহলে চলো আমার সাথে। এই বলে আমাকে কোলে তুলে নিয়ে চলে যায় তার রুমে। সেখানে নিয়ে গিয়ে বিছানার উপরে ছেড়ে দেয় আমাকে। বিপ্লব ও খাটের উপরে উঠে পড়ে। তারপর আমার উপরে উঠে আমার পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে দিয়ে কয়েকটা চুমু খায় নাভির উপরে, আর কয়েকটা ঠোঁটের মধ্যে কিস করে বলে ওঠে, কালকে এখানে আম্মু আসবে, সাথে আমার ছোট বোনটা। এখন আমাকে তুমি আদর করবে আর আমি তোমাকে। আর হ্যাঁ, তোমার জীবনের কি এমন ঘটেছিল যার জন্য তুমি এই পথটা বেছে নিয়েছো, সবটা আমি শুনবো। এই বলে আবার কয়েকটা চুমু খায় আমার গলার উপরে আর আমার উপরে শুয়ে থাকে। ছেলেটা সত্যি আমাকে হয়তো ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি যে নিরুপায়, আমার হাতটা যে বাঁধা। ছেলেটির দিকে অবাক চোখে তাকিয়ে আছি। ছেলেটির চোখে কি মায়া, কি ভালোবাসা। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, নিজে থেকে বলবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আমার জীবনের গল্পটা না হয় নাই জানুক মানুষ, আমার মতো মানুষের জীবনের কথা কে শুনবে? তাছাড়া আমি তোমাকে কোন অধিকারে বলবো কে হও তুমি আমার? আমি তোমাকে আগেও বলেছি, তোমার কি হয় সেটা পরে জানতে পারবে। এখন চুপচাপ যেটা বলছি সেটা বলো, নয়তো রাতের কথাগুলো মনে আছে? হঠাৎ করে সেদিনের সেই রাতের কথাগুলো মনে পড়ে যায় যে কিভাবে আমাকে রাতে অত্যাচার করেছিল। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ব্যথা আর শারীরিক অত্যাচারে পুরো কাতর হয়ে গিয়েছিলাম। তাই ভয়ে বলে উঠি, আমার মা বাবা কেউ নেই, অনেক আগেই তারা মারা গেছে। বাবা মায়ের অনেক সম্পত্তি ছিল যেগুলো দিয়ে আমি চলতাম। আমি একা ছিলাম বলে আমার মামা মামি তাদের সাথে করে নিয়ে যায় আমাকে। আমি ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হয়ে লেখাপড়া করি। অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলাম। আমার সম্পত্তি 18 বছর বয়স হলে পেয়ে যেতাম।
আমি অনেক সুন্দর ছিলাম বলে আমাদের এলাকার খারাপ ছেলেগুলো আমাকে খারাপ দৃষ্টিতে দেখতো। টাকার বিনিময়ে আমার মামা মামি আমার ঘরে পরপুরুষ পাঠাতো। আমি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতাম, কিন্তু কোনো কাজ হতো না। বাইরে থেকে তারা দরজা আটকিয়ে দিত। তবে আমি কাউকে আমার সতীত্ব হরণ করতে দেইনি। যতবার তারা আমাকে নিয়ে বিছানায় নোংরা খেলার জন্য গিয়েছে, ততবার আমি তাদের কুপকাত করে দিয়েছি। আমি জানতাম আমি তাদের শক্তিতে পেরে উঠব না। এজন্য আগে থেকে আমি আমার হাতে গরম একটা তেলের বাউচি রাখতাম। যখন তারা আমার সাথে নোংরা কাজ করার জন্য বিছানায় যেত, তখন আমি তাদের লজ্জাস্থান সেই গরম বাউচি দিয়ে ছেঁকা দিতাম। তারা ভয়ে চিৎকার করতে পারতো না। লজ্জার ভয়ে কাউকে কোনো কিছু না বলে মাথা নিচু করে চলে যেত। এইভাবে প্রায় অনেককেই শায়েস্তা করেছি, কিন্তু এইভাবে আর কতদিন? একদিন না একদিন তো আমি আমার সবকিছু হারিয়েই ফেলতাম। তাই একদিন খুব কষ্টে বাসা থেকে পালিয়ে আসি। আর এই শহরে এসে কাউকে চিনি না, কি খাবো জানি না। তাই নিজে বেঁচে থাকার জন্য আপনার সাথে আমি আমার সবকিছু বিলিয়ে দিই টাকার বিনিময়ে। বিপাশের মুখে ছ্যাঁকা দেওয়ার কথা শুনে আমি আমার নিজের দিকে তাকাই আর ভয়ে সেফ জায়গায় চলে যাই। কেননা আমি তো তার সাথে সেসব করেছি, কিন্তু মুহূর্তের মধ্যে আমার মাথা গরম হয়ে যায়। কেননা তার মামা মামি সম্পত্তির আর টাকার লোভে এমন করছে, যেটা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাই বলে উঠি, তোমার মামা আর মামি কোথায় থাকে? বর্তমানে কোথায় থাকে সেটা সঠিকভাবে বলতে পারবো না, তবে ওরা সিরাজগঞ্জের লালমনিরহাটের সেই বাজারের পাশেই থাকে। ওকে, ঠিক আছে। এই বলে বিপ্লব বিপাশাকে বিছানার সাথে চেপে ধরে। আবারও হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। সকালের পাখি ডাকে ঘুম ভাঙে তাদের। বিপাশা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। প্রায় 9টা বেজে গেছে, কিন্তু এখনো বিপ্লব ঘুম থেকে উঠে না। এটা দেখে তার কপালে হাত দেয়। প্রচণ্ড শরীরে জ্বর। সেবা যত্ন করতে থাকে তার। খাবার রান্না করে নিজের হাতে নিয়ে এসে খাইয়ে দেয়। এমনকি তাকে বাথরুমে গোসল করিয়ে দেয়, নিজের হাতে কাপড় পরিয়ে দেয়। বিপ্লব যেন আরো ভালোবেসে ফেলে বিপাশাকে। বিপাশা যেন ছেলেটির মায়ায় পড়ে যায়। বিকাল 3টা বাজে। পরপর বাড়ির বাইরে 5টা গাড়ি এসে থেমেছে। গাড়িগুলো থেকে আসে বিপ্লবের মা, বোন এবং বাবা। সবাই তাদেরকে রিসিভ করার জন্য বাইরে যায়। তারপর তাদেরকে এবং তাদের জিনিসপত্রগুলোকে নিয়ে বাড়ির ভেতরে আসে। ভেতরে এসে বলে ওঠে মাইশা বেগম, কোথায় আমার ছেলে? দেখি আমার ছেলেটাকে। অনেক দিন হলো আমার ছেলেটাকে দেখছি না। বিপ্লবের জ্বর থাকায় সে এখনো নিচে নামে আসেনি। রান্নাঘরে রান্না করছিল বিপাশা। হঠাৎ করে গলার সুর শুনতে পেয়ে সে বাইরে আসে। মাইশা বেগম মাইশা বেগম বিপাশাকে দেখেই বলে ওঠে, নিশ্চয়ই তুমি আমার বৌমা, আর তোমার নাম বিপাশা, ঠিক ধরেছি তো? মাইশা বেগমের মুখে এরকম কথা শুনে বিপাশা কি বলবে বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে বলে ওঠে মাইশা বেগম, আমি বিপ্লবের মা, এ হচ্ছে ওর বোন, আর উনি হচ্ছে ওর বাবা। এটা শোনার সাথে সাথেই তাদেরকে সালাম দেয় বিপাশা। সত্যি আমার ছেলেটার পছন্দ আছে বলতে হবে। অনেক লক্ষ্মী আর অনেক সুন্দর দেখতে তুমি। তা ও কোথায়? আসলে মা সকাল থেকে প্রচন্ড জ্বর, তাই উনি শুয়ে আছে, আর ওনার জন্য আমি খাবার নিয়ে যাচ্ছি। কি বলো মা, ও জ্বর আর তুমি রান্না করছো ওর কাছে না থেকে? আমাদের কাজের লোকগুলো কি করছে? তুমি রান্না করে দ্রুত আসো আমার সাথে। আচ্ছা ঠিক আছে মা। সবাই ওপরে চলে যায়। বিপ্লবের সাথে অনেক গল্প করে, কথা বলে। এমন সময় খাবার নিয়ে যায় বিপাশা। এটা দেখে মাইশা বেগম বলে ওঠে, কিরে মা, খাবার নিয়ে এসেছিস? আয় এখানে বস। তুই নিজের হাতে আমার ছেলেটাকে খাইয়ে দে। বিপাশা কি বলবে বুঝতে পারে না, লজ্জায় মাথা নিচু করে রেখেছে। শাশুড়ি মায়ের কথা মতো বিপ্লবকে নিজের হাতেই খাইয়ে দেয় এবং তারা সবাই নিজেও খেয়ে নেয়। তারপর যে যার মতো রেস্ট নিতে চলে যায়। বিপ্লব পেছন থেকে বিপাশাকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। বিপাশা বাইরে যাচ্ছিল। বিপাশা বলে ওঠে, কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি, বাইরে সবাই আছে। আরও কাছে আসো। তারপর বিপ্লব তার 4 ঠোঁট এক করে দেয়। এইভাবেই ওকে জোর করে ধরেই ঘুমিয়ে যায়। অন্যদিকে গোডাউনের ভেতরে 4জন ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলেগুলোর পায়ের নিচে আছে পেরে মারা কাঠের তক্তা। ওপরে আছে ঘন ঘন সাইকেলের শিক দিয়ে একটা লোহার খাঁচা তৈরি করা। উপর থেকে ছেড়ে দিলেই মুহূর্তের মধ্যে সাইকেলের রিংগুলো দিয়ে কচু কাটা হয়ে যাবে সেই 4জন ছেলে। তাদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। বিপ্লবের জ্বর থাকায় সে আসতে পারেনি, তাই তার বদলে মিশনটা চালু করেছে সাকিব আর সাবির। একের পর এক সেই 4জন ছেলেপেলের হাত পাগুলো কাটছে, সারা শরীরের ক্ষত সৃষ্টি করেছে। আর একের পর এক
সুতা আর সুই দিয়ে সেলাই করছে, কোনো রকম অপসের ইঞ্জেকশন না করে। ছেলেগুলো শুধু চিৎকার করছে। ছেলেগুলোর মধ্যে 2জন মেয়ে, 2জন ছেলে। ছেলেগুলো সারা শরীরে সুই আর সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, সাথে অনেক মারধরও করেছে। কেননা তারা ভার্সিটির রাজনীতির কয়েকটা ছেলে পুলে, যারা কিনা জোরপূর্বকভাবে কলেজের গরিব মেয়েদের বাধ্য করতো রাতের আধারে দেহ ব্যবসা করতে এবং বিভিন্ন জায়গায় কাঠ প্রচার করত। এসব কিছু সুজনের লোক, তাই দ্রুত সাব্বির ও সাকিব তাদেরকে ধরে এখানে নাচের অবস্থা করে দিয়েছে। তাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গে সেলাই করে দিয়েছে আর ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে গেথে গেথে লাল করে ফেলেছে সারা শরীর। মেয়েদের সামনে উলঙ্গ করে বসিয়ে রেখেছে ছেলে দুটোকে। মেয়েগুলো লজ্জায় চোখ বন্ধ করে রেখেছে। মেয়েদের সাথে এখনো খারাপ কিছুই করেনি, তাদের সাথে করবে বিপ্লব। কেননা তারা মেয়ে হয়ে মেয়েদের নিয়ে ব্যবসা, কত কিছু টাকার বিনিময়ে। এজন্য তাদের ভয়ঙ্কর শাস্তি দেবে বিপ্লব নিজে এসে। বিকাল 5টায় ঘুম ভাঙে বিপ্লবের। বিপ্লব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। মা বাবার সাথে দেখা করে নিজের বোনটাকে আদর করে রুমে এসে ছোট কপালে মুখে চুমু খেয়ে বেরিয়ে যায়। একটা হাতে চিঠি ধরিয়ে দেয়। গাড়ি নিয়ে গোডাউনের ভেতরে প্রবেশ করে বিপ্লব। বিপ্লবকে দেখে সবাই সালাম দেয়। বিপ্লব গোডাউনের ভেতরে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে অনেক সুন্দর একটা স্বর্ণের আঠানো চেইনটা এনে দেয়। তারপর পায়ে পা দিয়ে বসে। মেয়েগুলো সেই রুমের ভেতর দিয়ে আসা হয়। তারপর মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয় বিপ্লব আর সেই দুটো মেয়ে এখন রুমে। বিপ্লব বলে ওঠে, তোরা মেয়ে হয়ে মেয়েদের সাথে নোংরামি করছিস? তোদের এত বড় কলিজা! এই শহরে আমি থাকতে আমার চোখের আড়ালে সুজনের কথায় তোরা এসব করছিস? টাকার প্রয়োজন ছিল, করেছি, তাতে তোর কি? তুই চাইলে তুইও আমাদের সাথে হাত মিলাতে পারিস, এক রাতে কোটিপতি হয়ে যাবি। তার সাথে থাকা আরেকটি মেয়ে বিপ্লবকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, তাছাড়া তুই দেখতে হ্যান্ডসাম, তুই চাইলে তোকে নিয়ে ব্যবসা করতে পারি, আমাদের থেকে ভাগটা বেশি নিবি, কিন্তু ভেবে দেখ রাতারাতি কোটিপতি হবে। কথাটা শোনার সাথে সাথেই বিপ্লব তার 2 হাত দিয়ে তাদের পরনে থাকা পাতলা টি শার্ট ছিঁড়ে ফেলে। এগুলো লজ্জায় পড়ে যায়, 2 হাত দিয়ে নিজেদের ঢেকে ফেলে। বিপ্লব এটা দেখে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, যাক, তোদের তাহলে লজ্জা আছে। আমি ভেবেছিলাম হয়তো তোদের লজ্জা নেই। তোদের যেহেতু লজ্জা আছে, তুই ভেবে দেখ ওই মেয়েগুলো লজ্জা আছে কিনা। তুই কিন্তু কাজটা ভালো করছিস না আমাদের সাথে। আমাদের গ্যাংটা কত বড় তুই ভাবতেও পারবি না। তুই কিন্তু এই শহরে টিকতে পারবি না। হ্যাঁ, তুই যদি নিজের ভালো চাস তো আমাদের এখান থেকে ভালো করে যেতে দে। তুই অলরেডি আমাদের দুইজনকে বেইজ্জত করলি, এর ফলটা ভালো হবে না। আমাদের দুইজন সাথীকে তোরা মেরে ফেলেছিস, তোদের কাউকে আমরা ছাড়বো না। বিপ্লব তাদের দুজনকে আর কোনো কথা বলতে না দিয়ে বিছানায় নিয়ে ফেলে দেয় আর একাই তাদের দুজনের সাথে নোংরা খেলায় মেতে ওঠে। মেয়েদের প্রায় আটমরা করে ফেলেছে বিপ্লব। অনেক বিশ্রীভাবে তাদের অত্যাচার করেছে, নানান জায়গায় নানানভাবে ক্ষত সৃষ্টি করেছে। নখের আঁচড়ে দাগ, কামড়ের দাগ। মেয়েগুলো নাচেয়াল অবস্থা করে ফেলেছে। আবার মেয়েগুলো নোংরা ভিডিও করে নিয়ে নেয় বিপ্লব আর সেখান থেকে উঠে কাপড় চোপড় পরে নিয়ে বলে ওঠে, তোদের সাথে এটা করতাম না যদি তোরা আমাকে হুমকি না দিতি। তোদের নোংরা ভিডিওটা তোদের বস সুজনকে দেখাবো, আর এখন তোদের সাথে কতটা ভয়ঙ্কর অত্যাচার হতে পারে তোরা ভাবতেও পারবি না। বিপ্লব আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। বিপ্লব বেরিয়ে যাওয়ার সাথে সাথে বিপ্লবের দলের 2জন মেয়ে ওই মেয়েদের রুমে প্রবেশ করে। তাদের হাতে অ্যাসিডের বোতল, সাথে গ্যাস লাইট। বাইরে বেঁধে রাখা ছেলেগুলো ওই জিব্বাটা বের করে এনে কেটে ফেলে। শেষ পর্যায়ে তাদের উপশিরাগুলো কেটে ফেলে। ছেলেগুলো সেখানে ছটফট করতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। উপরে মেয়েগুলোকে উল্টো করে বেঁধে ফেলে টেবিলের সাথে এবং তাদের বিভিন্ন লজ্জা স্থানে সেই মেয়েগুলো অ্যাসিড ঢেলে দেয়। এটা আবার ভিডিও করছে অন্য আরেক মেয়ে। তারপর মেয়েগুলো সেই অ্যাসিড দেওয়া জায়গাগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মেয়েগুলো সেই জায়গাগুলোতে দাও দাও করে আগুন জ্বলে ছাই হয়ে যায়। মেয়েগুলো চিৎকার করছে আর ছোটাছুটি করছে, কিন্তু আগুনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত আগুনে পুড়ে গিয়ে ছাই হয়ে যায়, শুধু কঙ্কালগুলো পড়ে থাকে। তারপর বিপ্লব বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেতে বসে। খাবার পরিবেশন করছে বিপাশা। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে যায়। সবাই গল্পগুজব করছে একসাথে মিলে।
উপরে ছাদটাকে অনেক সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে, নানান মরিচ বাতি দিয়ে সাজিয়েছে ছাদটাকে। গল্প করতে করতে প্রায় রাত 12টার কাছাকাছি বেজে যায়। হঠাৎ করে ঘরের মধ্যে থাকা সব বাতি বন্ধ হয়ে যায়। তার মধ্যে কেউ একজন পেছন থেকে বিপাশাকে কোলে করে নিয়ে কোথায় যেন যাচ্ছে। বিপাশা ছোটার জন্য ছটফট করছে আর চিৎকার করছে, কিন্তু তাকে ছাড়ছে না। কিছুক্ষণের মধ্যে বাতি আবার জ্বলে ওঠে। পেছন দিক দিয়ে বিপাশার হাত পা বেঁধে রাখা হয়েছে, চোখে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিপাশা কোথায় আছে নিজেও জানে না। একজন সময় গুনছে, 11টা 59, 12টা বাজার সাথে সাথেই বিপাশার চোখের ওপর থেকে কাপড় সরিয়ে দেওয়া হয়। সাথে সাথেই অনেকগুলো মানুষ বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ বিপাশা। নানা রকমের বেলুন লাভ আকারে আকাশে উড়িয়ে দেয়। সাতটা চাকচিক্য নানান রকমের বাতিতে জ্বলে ওঠে। বিপাশা পুরো সারপ্রাইজ হয়ে যায়। সবাই বিপাশাকে তার জন্মদিনের গিফট দেয়। বিপাশাই ভুলেই গেছে তার আজকে জন্মদিন, কিন্তু সবাই কি করে জানলো এই বিষয়ে বুঝতে পারে না বিপাশা। সবাই বিপাশাকে অনেকগুলো গিফট দেয়। মাইশা বেগম বলে ওঠে, সারা জীবন তোরা খুশি থাক, আর আমার ছেলেটাকে দেখে রাখিস। আমরা কাল সকালে চলে যাব, তোর নিজের সংসার নিজেই সামলে রাখবি। এই বলে সবাই চলে যায়। পুরো ছাদটা ফাঁকা হয়ে যায়। কেক কাটা পর্ব শেষ। এখন শুধু ছাদে দাঁড়িয়ে আছে বিপাশা আর বিপ্লব। বিপ্লব বিপাশাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আলতো করে বিপাশার ঠোঁটে চুমু খায় আর তার চোখের সামনে একটা ভিডিও ওপেন করে ধরে। ভিডিওটা দেখে তার চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, কেননা ভিডিওতে ওপেনিং দেখাচ্ছে তার মামিকে একজন ছেলে অনেক বিশ্রী আর নোংরাভাবে রেপ করেছে আর অনেক যন্ত্রণার সাথে অত্যাচার করেছে, তাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। তার মামি বাঁচার জন্য ছটফট করছে ছেলেটির হাত থেকে, আর তার মামাকে অন্য রুমে একটি 335 কেজির মেয়ে অনেক রোমান্টিকভাবে অত্যাচার করছে, তার অস্তিত্বের সাথে মিশে নেই। তার মামা নাজেহাল অবস্থা। এই ভিডিও দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে, অন্যদিকে খুশিও হয়, কেননা তারা অনেক অত্যাচার করেছে তার প্রতি। যতক্ষণ না তার মামি আর মামা মরবে ঠিক ততক্ষণ তাদের সাথে এরকম ছেলেটার মেয়েটা অত্যাচার করতে থাকবে। ভিডিওটা বন্ধ করে দেয়। নিজের দিকে ঘুরিয়ে বিপাশার চোখে 2 নয়নের চুমু খায় বিপ্লব। পেছন থেকে একটা কাগজ বের করে তার হাতে ধরিয়ে দেয়। কাগজটা খুলে দেখে তো অবাকের চরম পর্যায়ে বিপাশা। খুশিতে সে বাকবাক্য, খুশিতে সে নিজের অজান্তে জড়িয়ে ধরে বিপ্লবকে। বিপ্লব বলে ওঠে, আমি অনেক আগেই তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু অপেক্ষা করছিলাম তোমার জন্মদিনের। আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি তোমাকে। আর তুমি যখন আমাকে তোমার সাথে ওইসব করার অফার দাও, তখন আমি সব কিছু ব্যবস্থা করি এবং হালালভাবেই আমি তোমার শরীরে স্বামীর অধিকার খাটিয়েছি। সত্যি আমি আজকে অনেক খুশি। আমি ভাবতে পারিনি যে এখন পৃথিবীতে কেউ আমাকে আমার বাবা মায়ের পরে ভালোবাসতে পারে। সেদিন হয়তো আল্লাহ তাআলা চেয়েছিল বলে তোমাকে পেয়েছিলাম। এখন আর কোনো কান্নাকাটি নয়, কালকে আম্মু চলে যাবে, আর আজকে আবার আমি তোমাকে। ছি, তোমার লজ্জা করে না এসব বলতে? তাই শোনা, কালকে সকালে রেডি হয়ে থাকবা। আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে গিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দিব, যাতে রাস্তায় তোমার সাথে কেউ নোংরাভাবে দেখা বা কথা বলার সাহস না দেখায়। তোমাকে শুধু আমি দেখব, তুমি শুধু আমার জন্য, অন্য কারোর জন্য। আর হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই সবসময় পর্দা করবে। ওকে, ঠিক আছে। তারপর বিপ্লব আমাকে কোলে করে নিয়ে আসে ড্রয়িং রুমে। এসে সবার সাথে খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে যে যার মতো রুমে ঘুমাতে চলে যায়। প্রথম দিনের মতো আজকেও আমার খাটটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। বাসর ঘরে আজকে আমাকে সত্যিই বউ বউ লাগছে। বিপ্লব এসে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খায়। ধীরে ধীরে তার সাথে ভালোবাসার অস্তিত্বহীন গহীনে হারিয়ে যেতে থাকি। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি উঠে সবার জন্য খাবার রেডি করলাম, কারণ মা চলে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমার শাশুড়ি মা যখন চলে যাবে তখন তিনি আমাকে বললেন, শোন মা, তোর যদি এখানে কোনো অযত্ন হয় তুই চলে আসবি আমাদের কাছে। আর হ্যাঁ, ওর যদি তোকে কোনোভাবে টর্চার করে অবশ্যই আমাকে ফোন দিবি। আর হ্যাঁ, তুই কিন্তু আমার ছেলেটাকে দেখে রাখবি, নিজের সংসারটাকে নিজের সামনে রাখবি। ওকে আম্মু, ঠিক আছে। তারপর তারা সবাই চলে যায়। সবাইকে বিদায় দিয়ে বাড়ির ভেতরে এসে গোছগাছ করছি, এমন সময় কোনো কিছুর স্পর্শে আমি কেঁপে উঠি। পেছন ঘুরে দেখতে পাই বিপ্লব তার 2 হাত আমার শাড়ির ভেতরে দিয়ে আমার পেটের স্লাইড করছে। আমিও কি যেন ভেবে সে কোনো কিছু করার আগেই আমার 2 ঠোঁট তার মাঝে উজাড় করে দেয়। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দেয়। আমি তাকে বলে উঠি, দেখো, এখন কোনো দুষ্টুমি নয়, এখন আমার অনেক কাজ পড়ে আছে। পুরো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে আমার মতো করতে হবে। সত্যি কি তাই?
তাহলে ঠিক আছে, তুমি থাকো, সব কিছু গোছগাছ করে রেডি হয়ে নাও, তোমাকে আজকে কলেজে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। তারপর বিপ্লব ফ্রেশ হয়ে চলে যায় এদিকে। সব কাজ গুছিয়ে বিপাশা নিজেও তৈরি হওয়ার জন্য নিজের রুমে যায়। সেখানে গিয়ে অনেক সুন্দর একটা কালো ম্যাচিং শাড়ি বের করে সবকিছু পরে, কিন্তু শাড়িটা পরতে পারে না। এটা দেখে বিপ্লব নিজের হাতে তাকে শাড়ি পরিয়ে দেয়। এমন সময় শাড়ির আঁচলটা যখন গুজে দিতে যাবে, তখন তার হাত আর নাভির ওপরে লেগে সাথে সাথেই কেঁপে ওঠে বিপাশা। এই সুযোগে বিপ্লব তার দুই ঠোঁট দিয়ে স্পর্শ করে দেয় নাভির ওপরে। অনেক কষ্টে দুজন দুজনকে সামলে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় পাঁচটা কালো গাড়ি বের হয়। পুরো রাস্তা হা করে তাকিয়ে আছে, কারণ গাড়িগুলো কোটি টাকার চেয়েও দামি। কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়িগুলোর দিকে। সবাই ভাবছে কে এলো এরকম ভাবসাব নিয়ে ভার্সিটির ভেতর। সাকিব আর সাব্বির গিয়ে গাড়ির জানালাগুলো খুলে দেয়। গাড়ির ভেতর থেকে হিরোদের স্টাইলে আর হিরোইনের স্টাইলে বিপ্লব আর বিপাশা গাড়ির ভেতর থেকে বের হয়। বিপ্লব বিপাশার হাতটা ধরে এগিয়ে যেতে থাকে। পুরো কলেজ তাদের দিকে হা করে তাকিয়ে আছে। ক্যাম্পাসের একটা দামি টেবিলের ওপর বসে পড়ে। প্রায় চারদিকটা বডিগার্ড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সবাই হা করে তাকিয়ে আছে। সুজন তো চোখ ফেরাতেই পারছে না। সুজন বিপাশাকে দেখে মনে মনে কুচিন্তা পোষণ করে। তার মনে বিপ্লব চিৎকার করে বলে ওঠে ভার্সিটির সামনে, সবাই একটা কথা কান খুলে মন দিয়ে শুনে রাখো, এই হচ্ছে আমার ভালোবাসার কলিজা, তোমাদের ভাবি বিপাশা। রাস্তা কিংবা ভার্সিটি অথবা কলেজ, যেখানে দেখা হবে সম্মানের সহিত তাকে সম্মান করবে। যদি আমার বউ তোমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে তোমাদের নামে, তাহলে দুনিয়া উথাল পাতাল করে হলেও তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমরা হয়তো এতদিন জানতে আমি ছদ্মবেশে ছিলাম, কিন্তু যেহেতু আমি ভাইরাল হয়ে গেছি এই শহরে, সেক্ষেত্রে আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে এখন থেকে আমার অ্যাকশন চালিয়ে যাব। তারপর পুরো কলেজটাকে ঘুরিয়ে দেখায় বিপ্লব বিপাশাকে। ঘোরাঘুরি শেষে অনেক কেনাকাটা ও রেস্টুরেন্টে যায় তারা। সন্ধ্যা 7টা বাজে। এমন সময় বিপ্লব বিপাশাকে কফি খাচ্ছে। সাব্বির ফোন করে বলে ওঠে, ভাই, ওই সুজন জানোয়ারের বাচ্চাটা অনেক খারাপ কথা বলেছে, আর তার নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ভাবি। ওরা বেঁচে থাকার সময় ফুরিয়ে গেছে, ওর এত বড় হিম্মত আমার কলিজার দিকে তাকিয়েছে। আচ্ছা শোনো, আগের মতো কি এখন আর কোথাও পরকীয়া চলে? না ভাই, আগের মতো আর তেমন চলে না। যে জায়গাগুলোতে এসব হতো, সে জায়গাগুলো আমরা আমাদের লোক দিয়ে পুরো ধ্বংস করে দিয়েছি। তাছাড়া ভাই, আপনার ভিডিওটা আমরা খবরের কাগজে ছাপিয়ে দিয়েছি এবং আপনি কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ানক শাস্তি দিতে পারেন সেটাও আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছি। যারা যারা পরকীয়া করবে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্য ভয়ে তেমন আর কোনো কিছু শোনা যায় না। আর এজন্য সুজন এখন আপনার উপর প্রতিশোধ নেবে। ও বিপাশার কোনো কিছু ক্ষতি করার আগেই ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে ভাই। কথা বলে ফোন কেটে দেয়। রাত 9টা বাজে। বিপ্লব বিপাশা শুয়েছে। বিপ্লব বিপাশা তো অনেক কষ্টে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়ে এক হিংস্র রোগ নিয়ে তার গোডাউনের উদ্দেশ্যে। স্যারের সাথে বেঁধে রাখা হয়েছে সুজনকে। তার সামনে রাখা হয়েছে অনেকগুলো বিভিন্ন ধাতুর অস্ত্র, সাথে সাইকেলের স্টিক আর আগুন। উত্তক্ত ফুটন্ত আগুনে সাইকেলের স্টিকগুলোকে পুড়িয়ে একের পর এক সুজন নামে ছেলেটির লজ্জাস্থানগুলোতে ঢুকাতে থাকে। সুজন পাগলের মতো চিৎকার করছে। তার চিৎকার যেন কান পর্যন্ত পৌঁছায় না বিপ্লবের। যে যা জায়গাগুলোতে শিকগুলো ঢুকছে সেই জায়গাগুলো পুড়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। গোস্তগুলো গলে গলে পড়ছে। সে যাতে চিৎকার করতে না পারে সেজন্য তার জিহ্বাটা কেটে ফেলে। কয়েকটা গরম শিক তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। পুরো মাথাটাকে নাড়িয়ে দেওয়া হয়। গরম শিকগুলো কানের ভেতর দিয়ে একান দিয়ে ওকানে বের করে ফেলে। মাথার ওপর দিয়ে গলা পর্যন্ত গরম শিকগুলো গেঁথে দিয়ে বের করে। তারপর বিপ্লব পাগলের মতো তার শরীরের চামড়াগুলোকে কাটতে থাকে ব্লেড দিয়ে। চামড়াবিহীন অস্তিত্বহীন সুজনকে করে ফেলেছে। তারপর গোস্তগুলোকে একটা ধারালো অস্ত্র দিয়ে পিস পিস করে তার জীবন্ত শরীর থেকে কেটে ফেলে। রক্তগুলো রক্তশূন্য হয়ে যাওয়ায় খুব শীঘ্রই সুজন মৃত্যুর স্বাদ গ্রহণ করে এবং তার গোস্তগুলোকে রাস্তার কুকুরকে খাওয়াতে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে বিপ্লব। বাসে এসে ফ্রেশ হয়ে আবার বিছানায় চলে যায়। তারপর ঘুম থেকে তুলে বিপাশাকে আর বলে ওঠে, যাও, এই নাইট ড্রেসটা তুমি পরে আসো, কারণ আম্মু চেয়েছে তারা নাকি দ্রুত তাদের নাতি নাতনির মুখ দেখতে চায়। ছি, আমার বুঝি লজ্জা করে না এইসব কথা শুনতে? কেমন মানুষ তুমি?
তোমার পড়তে কষ্ট হলে আমি পড়িয়ে দিতে পারি কিন্তু। তুমি কি আমাকে ভীতু মনে করেছো? আমি কি তোমাকে ভয় পাই? ঠিক আছে, পড়িয়ে দাও। এটা শুনে বিপ্লব বিপাশার এক এক করে সব কিছু খুলে ফেলে দেয়। তারপর নাইট ড্রেস পরিয়ে দিয়ে তাকে নিয়ে বিছানায় চলে যায়। প্রথম দিনের মতো ধীরে ধীরে ভালোবাসার অতল সাগরে হারিয়ে যেতে থাকে দুজন দুজনে, যেটা শুধু একজন স্বামী স্ত্রী বুঝতে পারে। সবার জন্য দোয়া থাকলো। ভালোবাসা আমাদের পক্ষ থেকে। প্রেম ভালোবাসা না করলে হালালভাবে বিয়ে করে নিজেদের জীবনটাকে শুধরে নাও আর ইসলামের পথে ফিরে আসো। বেঁচে থাকুক এরকম হাজারো ভালোবাসা, আর বন্ধ হয়ে যাক এরকম হাজারো পরকীয়া। বিপ্লব বিপাশার জীবনের ভালোবাসা সুন্দর করে আরও বেঁচে থাকুক। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর সাপোর্ট